সার্জিস বলেন, হাসনাত বলেন বা অন্য যারা এই সমন্বয়কের দায়িত্বের নামে লুটতরাজ করেছে, মববাজি করেছে, মানুষকে বোকা বানিয়েছে, তাদের কাছে আমার কাছে যেটা মনে হয়, আপনি 10 মিলিয়ন বলেন বা যে অঙ্কেই বলেন, আমার কাছে মনে হয় সব মিলিয়ে এরা যে ট্রাম্পের যে 29 মিলিয়ন বা 30 মিলিয়ন সেই টাকাটা যেমন এরা পেয়েছে, ঠিক তেমনিভাবে গত 18 মাসে ডক্টর ইউনূসের বদৌলতে বিভিন্ন সেক্টরের দুর্নীতিগুলো তারা করেছে। বিভিন্ন সেক্টর আপনি দেখেন, যদি খাদ্য সেক্টর দেখেন, এখানে দুর্নীতি হয়েছে। আপনি যদি দেখেন আমাদের এই প্রশাসন কেন্দ্রিক যে সেক্টরটা রয়েছে, এই সেক্টরে তারা দুর্নীতি করেছে। বিভিন্ন সেক্টরে তাদের এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে দুর্নীতির টাকা তারা কোথায় রাখবে জায়গা খুঁজে পাচ্ছে না। এখনো তারা টাকা লুকাবার জায়গা খুঁজে পাচ্ছে না। এখন এমত অবস্থায় দুদক কি করবে? দুদক তো দন্তহীন সাপ। দন্তহীন সাপের কি অবস্থা হয় জানেন? খালি ফনা তুলতে পারে, কিন্তু সে কখনোই ছোবল দিতে পারে না। তো বাংলাদেশের এই দুদক, এই দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে এখন পর্যন্ত এই দুদকের যারা চেয়ারম্যান হয়েছে সব রাজনৈতিক বিবেচনা হয়েছে, যারা কমিশনার হয়েছে রাজনৈতিক বিবেচনা হয়েছে। তো রাজনৈতিক বিবেচনায় যখন কোনো রকমের কেউ দায়িত্ব পায়, সেক্ষেত্রে আলটিমেটলি তিনি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন, এটা স্বাভাবিক। রাষ্ট্র যখন বলে বা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বলে দেখো, তখন তারা দেখেন সালাউদ্দিন তানভীরের কথা মনে আছে? 350 কোটি টাকা খেয়ে ফেলেছিল পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট কাজ থেকে। মোজাম্মেলের কথা মনে আছে? এপিএস আসিফ ভুইয়ার, তিনি 450 কোটি টাকা খেয়ে ফেলেছিলেন। 450 কোটি তো গণমাধ্যমে এসছে, কিন্তু এর বাইরে যে তিনি আরো কত খেয়েছেন তা কি আমরা জানি না তো। আপনি অস্ত্রের ম্যাগজিন সহ সজীব ভুইয়া আটক হয়েছিলেন এয়ারপোর্টে, অস্ত্র যে কয়টা আছে তা তো আর আমরা জানি না। এগুলো তদন্ত করার দায়িত্ব তো আমাদের না। এগুলো তদন্ত করার দায়িত্ব তো সাংবাদিকদের না, সাধারণ মানুষের না। তদন্ত করার যাদের দায়িত্ব তারাই বায়াসড হয়ে গেছে। কেন? কারণ তারা মবক্রেসিকে বাস্তবায়ন করেছে গত 18 মাসে। মবক্রেসির ভয় তারেক রহমানের আছে, মবক্রেসির ভয় আমার তো এখন মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীরও মবক্রেসির ভয় আছে। সেই মবক্রেসির ভয়ের কারণে এরা মূলত তাদের ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, এবং আগামী দিনগুলোতে যদি এইভাবেই তারা অব্যাহত রাখে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি, আমি, আমরা। কারণ টাকাটা তো আমাদের সাধারণ মানুষের টাকা। 20 কোটি মানুষের, সাধারণ মানুষের টাকা লুটতরাজ করে এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। বন্যার টাকা লুট করেছে, প্রশ্ন করেছে যে, তাকে বলছে যে আপনার বাজেভাবে বলছে যে অমুকের ছেলে, প্রস্টিটিউটের ছেলে। যিনি বলছেন তিনি এমপি হয়ে গেলেন, হাসনাত। অথচ ওই এমপি কিভাবে হয়েছে? তাকে কি সাধারণ মানুষ ভোট দিয়েছে? নাহিদকে সাধারণ মানুষ ভোট দিয়েছে? কেন ভোট দিবে তাদেরকে? তাদের এমন কি কাজ ছিল? তো সামগ্রিকভাবে আমরা মনে করি আসিফ ভুইয়া বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, আক্তার বলেন, এই যে দাঁড়িয়ালা দেখতে মোল্লা মনে হয়, কিন্তু এটা বড় বাটপার। এটার আসনে যিনি বিএনপির প্রার্থী, যিনি পরাজিত হয়েছেন, তিনি কান্নাকাটি পর্যন্ত করেছেন ডিসির কাছে, বলেছেন যে আপনি যে আমাকে এইভাবে পার্সিয়ালিটি করে পরাজিত করে দিলেন, আমার সন্তানের বর্ধে আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা বিএনপির এক, যে ওখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তিনি বলেছেন। তাহলে এই আক্তারদেরও কিন্তু প্রচুর টাকা আছে। আমি মনে করি এই সরকারের অন্তত এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে আমাদের সাধারণ মানুষের রক্ত, শ্রম, মেধায় অর্জিত টাকা এরা পাচার করতে না পারে। অন্তত আমাদের টাকায় এরা হাঁসের মাংস খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে আবার আমাদের উপরে মবক্রেসির এই যে ভয়ঙ্কর রকমের আগ্রাসন সেটা চালাতে না পারে, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধের সময় আমাদের পুলিশ সদস্য নিহত হয়েছিলেন প্রায় 5.5 থেকে 10,000। এটা ওনাদের যে তথ্য, সেটা 5.5 থেকে 10,000 নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধকালীন সময় আমাদের পুলিশ সদস্য, বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইনে যারা ছিলেন সেই সময়। তো এই যে যারাই শহীদ হয়েছিলেন তাদের সকলের পরিবারকে কিন্তু রাষ্ট্র উদ্যোগ নিয়ে, অর্থাৎ তৎকালীন সময়ের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রথমে তাজউদ্দিন আহমেদ, পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা কিন্তু বিভিন্নভাবে এই পুলিশ সদস্যদের পরিবারকে সহযোগিতা করেছেন। এবং আমার জানা মতে প্রতিটা পুলিশ সদস্যের সেই পরিবার এখন পর্যন্ত রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পান। কিন্তু আমরা দেখলাম এই আন্দোলনের সময় পুলিশ সদস্য কি ভাই ভারত থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, তারা কি আমেরিকা থেকে এসছেন? আমাদেরই তো ভাই। কিন্তু দেখলাম এই আগ্রাসনকারী, এই আন্দোলনের নামে আগ্রাসনকারী যারা, তারা আমাদের পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, পুড়িয়ে হত্যা করেছে। ইভেন আমার এক বোন, আপনারা দেখেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং খুব ভাসছে, এক বোন তিনি গর্ভবতী ছিলেন, তিনি বলেছেন যে আমার গর্ভে সন্তান, আমাকে অন্তত আপনারা ছেড়ে দেন। কিন্তু তারা ছাড়েনি। সেই বোনের পরিবার, ওই ভাইদের পরিবার, সকল পরিবার নিশ্চুপ হয়ে গেল। গত 18 মাস তারা নীরব ভূমিকায় ছিল। কারণ কি?
কারণ কথা বললেই মহাজন রাগ করবে। মহাজন তো মবক্রেসির রাজা, কিংস অফ মবক্রেসি। এই কিংস অফ মবক্রেসির ভয়ে সবাই নীরব ছিল। এখন 18 মাসের এই জগদ্দল পাথর সরে গেল, 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো। সেই নির্বাচনের পরে আমরা ভেবেছিলাম অন্তত এই পরিবারগুলো ন্যূনতম জায়গা থেকে একটা সাপোর্ট পাবে। রাষ্ট্র তো সাপোর্ট দিচ্ছে না, বরং আজকে শুনলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছে যে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তাহলে সেই পরিবারগুলোর কি হবে? সেই পরিবারগুলো কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে? সেই পরিবারগুলো কি তাদের যেই বাবা হোক বা স্বামী হোক, এই যাকে হত্যা করেছে তার হত্যার বিচার পাবে? যদি হত্যার বিচার তারা না পায়, তাহলে আলটিমেটলি বাংলাদেশ তো প্রশ্নবিদ্ধ থেকে যাবে বছরের পর বছর। আপনারা জানেন মুসলিনীর ইতিহাস, মুসলিনী কিন্তু এমন ছিলেন, এতটা ফ্যাসিজমকে তিনি ধারণ করতেন যে তার সামনে তার কর্মী বাহিনী মানুষকে হত্যা করত আর তিনি উল্লাসে মেতে উঠতেন। তাহলে আমরা কি সে উল্লাসে মেতে উঠবার একটা প্রজন্ম দেখেছি? আমরা তো উল্লাসে মেতে উঠবার প্রজন্ম দেখতে চাই না। আমরা চাই সাম্যের বাংলাদেশ, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই কোটামুক্ত বাংলা। যারা কোটার বিরুদ্ধে কথা বলেছে তারা কোটায় উপদেষ্টা হয়েছে, তারা এখন কোটায় 6টা এমপি হয়ে গেল, তারা কোটায় 68টা এমপি হলো। কোটায় এমপি? আরে ভাই কি রে ভাই, আপনি বললেন কোটা থাকবে না, বৈষম্য থাকবে না, দেশে দারিদ্র্য থাকবে না, দুর্নীতি থাকবে না। কই? দুর্নীতি বেড়েছে 6 গুণ, দারিদ্র বেড়েছে, দারিদ্র সীমার নিচে গেছে অলরেডি 60 লাখ মানুষ। বেকারত্বের কষাঘাতে জড়িত হয়েছে প্রায় 20 থেকে 25 লাখ মানুষ। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমার মনে হয় যে রাষ্ট্রের এখন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে আমাদের রুটি রুজি জীবন জীবিকার উপরে যেন কোনো হামলা না আসে, আঘাত না আসে। ঠিক তেমনিভাবে যেই পরিবারগুলো বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে, সে পুলিশ সদস্য হোক, সাংবাদিক হোক, শিক্ষার্থী হোক, আপনার হকার হোক, রাস্তায় সাধারণ মানুষ যারা নিহত তারা হোক, সবার আমি মনে করি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্তত আমরা এতটুকু জানতে চাই যে তারা কাদের আঘাতে মৃত্যুবরণ করেছে, পুলিশের গুলিতে নাকি কোনো রকমের ষড়যন্ত্রকারীদের গুলিতে। আপনার এই যে উপদেষ্টা ছিলেন সাখাওয়াত সাহেব বলেছেন না, আমি সেই বিষয়েও সন্দিহান, হয়তো ঘটনাগুলো এমনই ঘটেছে। অতএব সুষ্ঠু তদন্ত করুন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদেরকে জানান যে ঘটনাটা কি ঘটেছিল।